আয়োজনে এবং ডায়মন্ড হারবার 1 ব্লক ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। আমি আন্তরিকভাবে এখানে নমস্কার এবং শ্রদ্ধা জানাবো। আমাদের এখানে উপস্থিত হয়েছেন মাননীয় বিধায়ক মহাশয়, মাননীয় চেয়ারম্যান মহাশয়, এখানে সহসভাপতি আছেন, আমাদের জেলা পরিষদের সদস্য এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ আছেন, সাংবাদিক বন্ধু এবং আছেন আমার প্রিয় ছাত্রছাত্রী এবং বিভিন্ন সংস্থার সদস্যরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। গান, কবিতা, নাচ সব কিছুর মাধ্যমে আমরা আমাদের কবিগুলোকে আজকে শ্রদ্ধা নিবেদন করব। আমরা আজ এই বিশেষ দিনটিতে প্রতি বছর তথ্য সংস্কৃতি বিভাগ তথা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই আয়োজন করে থাকি। সমস্ত রাজ্যে আজ প্রতিটি মহকুমায় আমরা এইভাবে শ্রদ্ধা নিবেদন করব। আজকের দিনটি আমাদের কেন, কি জন্য, সব কিছু আমরা এখানে প্রতিদিন সেটা প্রতিদিনের প্রতি মুহূর্তে সেই জড়িয়ে আছে, সেই ভাবনায় আমরা পালন করে থাকি নিজেদের মধ্যে নিজেদের মতো করে। আজকের এই উপলক্ষ একটি বিশেষ দিনে আমরা জড়ো হয়েছি। সেই জড়োটা হয়েছে একটাই উদ্দেশ্যে, একটা মানুষ যে আজ থেকে 164 বছর আগে 164 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু 164 বছরের পরেও আমরা একইভাবে তাকে স্মরণ করছি। কেন করছি তার কারণটা বোধহয় আমরা সবাই জানি। প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা তাকে ভীষণ অন্যরকম করে পাই। প্রত্যেকটা মানুষ তাকে আলাদা আলাদা সময়ে আলাদা আলাদাভাবে চেতনায় তাকে উপলব্ধি করে থাকে। প্রতিদিন তার উপলব্ধির রকমটা হয়তো প্রত্যেকের কাছে বিভিন্ন রকমভাবে এসে থাকে, কিন্তু আমরা কিন্তু তার কাছেই বারবার আশ্রয় নিই, তার কাছে ফিরে ফিরে যাই। আজকে আলাদা করে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলি আমরা আজকে যাদেরকে নিয়ে অনুষ্ঠান করছি, বিভিন্ন স্কুলের বাচ্চারাও যেরকম আছে, সংস্থা থেকে আছে আমাদের বিভিন্ন সরকারি যারা আছে এখানে, সব কিছুর মধ্যে বারবার করে তাকে স্মরণ করা মানেই হচ্ছে আমরা সেই সুস্থ সংস্কৃতিটাকে বজায় রাখতে চাই। তার আলোচনা, গান, এগুলো আমাদের প্রতিদিনের জীবনে যে আলাদা মূল্যবোধ তৈরি করে, সেই মূল্যবোধটাকে আমরা বাঁচিয়ে রাখার জন্য এটা সরকারি স্তর থেকেও একটা প্রচেষ্টা নেওয়া হয়ে থাকে। সেটা আমাদের মূল লক্ষ্য, কিন্তু সেই লক্ষ্যকে ছাপিয়ে কিন্তু আমাদের প্রাণের আবেদনটাই আজকে বড় হয়ে উঠেছে, যার জন্য আজকে সকালে এতজন কিন্তু আমরা এসে উপস্থিত হয়ে গেছি।
তার কথা শুনবো বলে আরেকবার তাকে স্মরণ করব। 1861 সালে এমনিতেই উনি জন্মেছিলেন। ওনার জন্মের পর থেকে উনি মননশীলতায়, আবেগে, গানে, সঙ্গীতে, অভিনয়ে সর্বদিক থেকে উনি নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন। ওনার কবিগুরুর চরণে প্রণাম করে একটা শুধু কথা বলি, 1924 সালে রবীন্দ্রনাথ ঠাকুর চীনে গিয়েছিলেন। চীনে ছিলেন 50 দিন। তো উনি যখন ফিরে আসছেন তখন সে চীনে যে কর্মীটা সবসময় ওনার সঙ্গে ছিল, সে বলেছিল যে বাবু আপনি কিছু ফেলে যাননি তো? তখন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছিল আমি অনেক কিছু এনেছি, কিন্তু যেটা ফেলে যাচ্ছে আমার হৃদয়। সেই চীনের মাটিতে দাঁড়িয়ে 1924 সালে 12 এপ্রিল থেকে 30 মে পর্যন্ত ছিলেন, বলেছিলেন যে আমি আমার হৃদয় কেড়ে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে রবি ঠাকুর। এই আমাদের প্রিয় কবি, আমাদের প্রাণের কবি, আমাদের সকলের কবি। আর আমি যারা এই মহকুমা পরিষদকে বলবো, এরা যেমনভাবে প্রত্যেকটা অনুষ্ঠান, আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, কালকে বিদ্যাসাগরের জন্মদিন, বিবেকানন্দের জন্মদিন, নেতাজি সুভাষ বোসের জন্মদিন, এই আমাদের সরকার এই জন্মদিনগুলো খুব সুন্দর করে পালন করে এবং সেইখানে আমরা যোগদান করে আমরা নিজেরাও সাফল্যমণ্ডিত হই এবং আমাদের নিজেদের কিছু জ্ঞান বাড়ে। তো রবি ঠাকুর আমাদের প্রিয় ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর, আমাদের সেই তাঁর চরণে আমি প্রণাম জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভা, প্রথমে আমি আমার ঠাকুরের জন্মজয়ন্তী তাকে প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে এই সভায় উপস্থিত আছেন গাইবান্ধার আমাদের প্রিয় বিধায়ক মান্নাল হালদার, আছেন জেলা পরিষদের সদস্য আমাদের মনমোহনী বিশ্বাস। কথা বলতে চাই, আমরা তাকে নিয়ে আলোচনা করার মতো বাতুলতা আমার নেই, শুধু এই কথাই বলতে চাই যে গীতাঞ্জলি কবি, গীতাঞ্জলি লিখেছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার কাছে আমরা শুনেছি, তার কথা শুনেছি যখন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়েছিল, ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তিনি ছিলেন যেমন বিদ্রোহী, তিনি ছিলেন বাচ্চাদের কবি। সেই যে মনে হয় সেই আমসত্ব দলি একটা কবিতা আছে, কিংবা ওই যে প্রশ্ন কবিতা মামায় পড়াশোনাতে বারণ করেছে একটা কবিতা মনে হচ্ছে, আবার প্রেমের কবিতা, প্রেমের গান সেদিন দুজনে দুজন বলে। আমার যখন তার মনে হয়েছে যখন তার লেখা, যখন তার লেখনী যেমন বিদ্রোহ আছে, যেমন শ্রদ্ধা আছে, বাচ্চাদের কথা আছে, সেই আলোচনা করার বাধ্যতা আমার নেই। সবাইকে আমার নমস্কার জানিয়ে এমনভাবে পরিষদ জানিয়ে আমি শেষ করছি। আমাদের গুরুদেব, আমাদের কবিগুরু, আমাদের বিশ্বকবি মাননীয় শ্রদ্ধাভাজন রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়, তৎসহ প্রত্যেকটা আধিকারিক সহ অন্যান্য যারা রয়েছেন, আপনারাই আমাদের যারা আজকের দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আপনারা উপস্থিত হয়েছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা সহ অনেক অনেক অভিনন্দন। অতঃপর আজকের দিনটাকে সত্যি পবিত্রতার বন্ধনে বন্ধিত করে আমরা প্রতিনিয়ত প্রতি বছর এই দিনটাকে চিরস্মরণীয় করে রাখি। তার মধ্য দিয়েও আমরা যাকে পেয়েছি, এই দিনটাকে আরও চিরস্মরণীয় করে রাখার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 হিসেবে সরকার গঠন করার পরেই তিনি বেশি বেশি করে কবিগুরু বা আমাদের যারা পথপ্রদর্শক কাজী নজরুল ইসলাম রয়েছেন, বিবেকানন্দ রয়েছেন, সুভাষচন্দ্র বোস রয়েছেন, তাদের জন্মদিনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এই দিনটাকে স্মরণীয় করে রাখার নির্দেশ দেন। তাই আজকে আমি আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবারে আসি কবিগুরু। দেখুন, এদের সম্বন্ধে বলতে গেলে অনেক পড়াশোনা করতে হয়। আমরা তার ধারের কাছে যাওয়ার ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই আমাদের নেই। তবুও আমরা চেষ্টা করি যে আমাদের যারা পথপ্রদর্শক, আমাদের ভারতবর্ষের যারা গর্ব, সেই মানুষগুলোকে নিয়ে
কিছুটা হলেও আপনাদের সম্মুখে তাদের চিন্তা ভাবনা, তাদের চেতনা, তাদের প্রেরণা, তাদের পথ চলাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। কবিগুরু এমন একজন মানুষ যাকে আমি একটু আগে বললাম, যিনি 1913 সালে তার গীতাঞ্জলিকে ইংরেজি ভাষায় অনুবাদ করে প্রথম ইউরোপীয় এবং এশিয়ার প্রথম মানুষ যিনি নোবেল পেয়েছিলেন। এমন একজন মানুষ যিনি বলতেন, দেখুন একটা বন্ধনে বন্ধিত ছিল এই দেশ, যে সৌজন্যতা আজকে কিন্তু দাঁড়িয়ে বলতে হয় আমরা হারিয়ে ফেলেছি। কবিগুরু বলছেন, যদি ভারতকে জানতে চাও তাহলে আগে বিবেকানন্দকে জানো। আর বিবেকানন্দ বলছে, যতক্ষণ না কবি আমাকে তুলি টানে জাগায় আমি জাগি না। এটাই হচ্ছে তাদের সেই সময়ের মায়েরা সত্যিকারের রত্ন গর্ভা ছিলেন। তারা দেশের রত্ন গর্ব অহংকার জন্ম দিয়েছিলেন, যারা এই ভারতবর্ষকে পথ দেখিয়েছিলেন। সেই পথ, সেই যে সালটা 1800 সাল, কেউ জন্মেছিলেন 1861-তে, কেউ বা জন্মেছিলেন 1863-তে, কেউ বা জন্মেছিলেন 1897-এ। এই গর্ব, এই অহংকার, এই আমাদের যে চেতনা, সবকিছুই কিন্তু তাদের দেওয়া। তাই তাদেরকে যদি আমরা ভুলে যাই, আজকে আপনারা বলতে পারবেন তারপরে এমন একজন মানুষ জন্মগ্রহণ করেছেন যিনি বিশ্বের সাহিত্য জগতে রবীন্দ্রনাথকে টপকিয়ে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, পারেননি। কারণ এই যে কবিগুরু, এই যে মানুষটা জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষে, এমন মানুষ কিন্তু পরবর্তীতে আর পাওয়া যায়নি, আর যাবেও না কোনোদিন। যার নিজের হাতে, যাকে কতগুলো উপাধি, আজকের আমরা যদি বলি আরেকজন মহামানব ছিলেন, যার মহামানব ছিলেন, যাকে নিয়ে আজকে প্রতিনিয়ত তার দেওয়া সম্পদ, আমাদের জাতীয়তাবোধ, আমাদের সংবিধানকে কুক্ষিগত করা হচ্ছে। আমি মনে করি তিনিও একজন বিশ্বের এমন একজন মহামানব ছিলেন। আজকে কবিগুরুকে আলোচনা করতে গেলেই কিন্তু এই মানুষগুলোর কথা চলে আসে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বলবো, আসুন আমরা সৌজন্যতার যে উপহার কবিগুরু দিয়েছিলেন, তার 2000 ছবি নিজের হাতে এঁকেছিলেন, তার প্রত্যেকটা ছবি কিন্তু ভারতবর্ষের মানব বন্ধনকে কেন্দ্র করে, অর্থাৎ মানুষের মধ্যে যে সৌভ্রাতৃত্ব, সেই টানকে কেন্দ্র করে একটাও কোন সাম্প্রদায়িকতার চিহ্ন তার ওই যে আঁকা 2000 ছবি কোথাও আপনি পাবেন না। তিনি একটু আগে আমার বিধায়ক বললেন, তিনি চীনে গেছিলেন। আজকের চীনের থেকে বড় কথা তিনি বলেছিলেন, জার্মানি গিয়ে যে কথাটাকে আজকে বিকৃত করা হচ্ছে, তিনি জার্মানি গিয়ে বলেছিলেন, আমি জাতীয়তাবাদে, যারা আজকে বলছেন যে তিনি বলেছেন জাতীয়তাবাদে বিশ্বাস করেন না, এ কথা তিনি বলেননি। তিনি বলেছিলেন যে আমি উগ্র জাতীয়তাবাদে বিশ্বাস করি না, যে জাতীয়তাবাদ একটা দেশকে ধ্বংস করে দেয়। যেমন হিটলার তার উগ্র জাতীয়তাবাদের জন্য তার দেশকে ধ্বংস করেছেন। তাই উগ্রতা প্রত্যেকটা ক্ষতিকারক। তিনি এই ভারতবর্ষের সৌভ্রাতৃত্বের বন্ধনে করা আমাদের যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদে বিশ্বাস করতেন। Yeah.
তোমার পরশখানি দিয়া শুধু তোর বানাইব হে বন্ধু হে হে নূতন দেখা দিয়ে কারবার জন্মের প্রথম শুভক্ষণ তোমারও প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। নমস্কার। 164তম জন্মবার্ষিকীতে ছন্দমানের নিবেদন তোমার পায়ের পাতা সব খালি পাতা। সহজ পাঠের পাতায় পাতায় চিনেছিলেন লেখার তোমায়, বুঝেছিলাম তুমি মোদের খুবই কাছে, বড্ড আপনজন। শিখিয়েছিলে তুমি কবি ছোট্ট নদীর বাঁকে বাঁকে, কাশের বউ আর গাছের ফাঁকে বামুনপাড়া কেমন করে থাকে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার জুতার ঢালু তার বাড়ি, চিক চিক করে বালি কোথা নাই কাদা, এক ধারে ঘাস বন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। সহজ পাঠের পাতা ছেড়ে সেদিন আমি আপন মনে ফিরেছিলেন তোমার সনে, খেলেছিলেন হাত মিলিয়ে হাতে, ভাসিয়েছিলেন রাশি রাশি কথায় গাথা কান্না হাসি, তোমার সব ভাষণ ফেলার সাথে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিমা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেন যেন চোরা দিঘির মাঠে, ধু ধু করে যেদিক পারে চাই, কোনো ধারে কোনো মানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেন কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মোরা নদীর সোঁতা, চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই তো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে। দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হাড় রে রে রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে, তুমি ভয়ে পালকিতে এক্ষুনি ঠাকুর দীপ্তা স্মরণ করছো মনে, পেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো, আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন বা করো, হাতে লাঠি মাথায় ঝাগড়া চুল, কানে তাদের গোটা জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে
কেমনে পশিল প্রাণের পর। বাঙালির প্রাণে রবির কিরণ এসেছিল আজ থেকে 164 বছর আগে কলকাতার জোড়াসাঁকোর দ্বারকানাথ ঠাকুর লেনের ঠাকুর বাড়িতে। সালটা ছিল 1861 7ই মে। বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। এদিন ভারতীয় সংস্কৃতির আকাশে এক নব সূর্যের উদয় হয়। নব রবির কিরণে বাঙালির হৃদয়ে নব আনন্দের জোয়ার আসে মহামানবের আগমনে। আজই তাঁরই স্মরণে নববন্দনা। সফল করো হে প্রভু আদি সভা, সফল করো হে প্রভু আদি সভা। এই রজনী হোক মহোৎসবা, সফল করো হে প্রভু আদি সভা, সফল করো হে প্রভু আদি সভা। বাহির অন্তর ভুবন চরাচর মঙ্গল করে আহিয়ে কর। বাহির অন্তর ভুবন চরাচর মঙ্গল করে আহিয়ে কর। শুষ্ক হৃদয় কর প্রেমে সর্বস্ব কর। শূন্য নয়নে আলো পূর্ণ প্রভা, সফল করো হে প্রভু আদি সভা, সফল